এবং আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার ছিলেন আপনারা। তাই আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দীর্ঘ অভিযাত্রায় আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপিরও কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি, যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মসনদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। সরকারকে আমরা বলতে চাই, দেখেন আমাদের বক্তব্য পরিষ্কার। 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে হ্যাঁ ভোটে ভোট প্রদান করলো, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের ফেস করতে হয়েছিল এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে রাতের ভোটের সরকার, 24 সালে আমির সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতার মসনদ নয়, বাংলার সীমানা থেকে সে পরে গিয়ে পড়েছে। আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি স্বৈর গোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের রায়টা কার্যকর করেন, ভালো হবে আপনাদের। দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা প্রাণীর কথা, যে পানি খায় তবে ঘোলা করে খায়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, জানেন পানি ঘোলা করে কোন প্রাণী খায়? আমরা বলেছিলাম এই চুপ করে রাখেন না। আমরা বলেছিলাম শেখ হাসিনার লেসপেন্সার চুপ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার মসনদে থাকতে পারে না। কথাটা ভালো লাগে নাই? কথাটা ভালো লাগে নাই আপনাদের? আজ যখন সে রাষ্ট্রপতির মসনদে বসে আপনাদেরকে ছবল মারতে উদ্যত হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুপ্পুকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। এখনো বলছি, গণভোটের গণরায় মেনে নিন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। জনগণ যেভাবে হ্যাঁ ভোটে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন। অন্যথায় রাজপথে আপনাদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন। আমাদের এই আন্দোলন জনগণের গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ১৫০০ শহীদের রক্তের সঙ্গে শপথ রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণের আন্দোলন। এই আন্দোলনে থাকবেন আপনারা?
ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহনামতের পুণ্যভূমি সিলেটবাসী, সিলেটে দাঁড়িয়ে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় ধরে অত্যন্ত কষ্ট করে এই প্রখর রৌদ্রের মধ্যেও 11 দলীয়ের সিলেট সমাবেশে যোগ দিয়েছেন, বক্তব্য শুনছেন, এই জন্য আপনাদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কিছুক্ষণ আগেই একটা তথ্য আমরা শুনতে পেলাম যে ভারতে যে শিক্ষামন্ত্রী, যার পদত্যাগের দাবিতে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দিল্লি সহ ভারতের প্রায় সব জায়গায় ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, সে আন্দোলনের মুখে সেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে, জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মনে করি দেশ থেকে দেশে এই যে তরুণদের উত্থান, তরুণরা জেগে উঠছে, রাজপথে অন্যায় বৈষম্য বিরুদ্ধে কথা বলছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয়, জুলাই বিপ্লবের পরে দক্ষিণ এশিয়া সহ সকল দেশের সরকার তার ছাত্রদের, তরুণদের এবং জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের সরকার ঠিক উল্টো পথে হাঁটছে। দুঃখের বিষয়, যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম এই নতুন সরকার, নির্বাচিত সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। 70% জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। যেখানে ভারতের সরকার তার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে, মাথা নত করতে বাধ্য হচ্ছে, এবং অন্য সব জায়গায় জনগণের রায় প্রতি সরকার শ্রদ্ধাশীল হচ্ছে, আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান দল বিএনপি, সে তার নিজের দলের ভিতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐক্যমত্য, সেই ঐক্যমত্য সে মেনে নিল না। যদি সে এই পথে হাঁটে, যদি সে জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি সে ছাত্র তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এদেশের 1400 মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, সংস্কার বনাম সংশোধন, এই বিতর্ক নতুন করে শুরু হয়েছে এই দেশে। আমরা মনে করি এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। আমরা ঐক্যমত কমিশনে এই বিতর্কের অবসান করেছিলাম যে দেশে সংশোধনের মাধ্যমে দেশের সংবিধানের কোনো মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব হবে না, দেশের কোনো মৌলিক সংস্কার সম্ভব হবে না। ফলে আমাদের লাগবে সংস্কার পরিষদ অথবা গণপরিষদ। সেই সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটে রাজি হলেও নির্বাচিত হওয়ার পরে তারা সংস্কার কি সেটা ভুলে গিয়েছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই, কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে
জনগণের সাথে প্রতারণা করেছে। প্রিয় সিলেটবাসী, আজকে ঢাকাতে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। মধ্যবিত্তের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। ফলে সরকার যদি সংস্কার না করে, সরকার যদি বিচার না করে, ফলে জনগণের মধ্যে যে নতুন আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থা তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে না। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ের মধ্যেই গণভোটের যে গণরায়, সেই গণরায় বাস্তবায়ন করুন। আপনাদের নোট অফ ডিসেন্টের আলোকে নয়, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার করতে হবে। এবং বিগত 16 বছর ধরে বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর যেই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার কোন রূপে গঠিত হবে এটা এখনো জনগণের কাছে পরিষ্কার হয় নাই। এবং আমরা দেখছি বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম, সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সিলেটে আমাদের যে 11 দলের বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশ সমাপ্তি হতে যাচ্ছে। ঢাকার পরবর্তীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই মহাসমাবেশ থেকে আমাদের বৃহত্তর গণ আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্টভাবে বলেছি, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না যদি না তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করব সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে যেভাবে রক্ত দিয়ে এই পুণ্যভূমি রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, আবারও সংস্কারের পক্ষে, গণরায়ের পক্ষে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সেই আন্দোলনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ থাকব। দেশের আজাদীর পক্ষে, সার্বভৌমত্ব, সংস্কার এবং সুশাসনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। ফলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি 5 বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনা সহ পৃথিবীর অন্যান্য জায়গায় যেই করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান। সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সিলেটবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় ঐক্য আয়োজিত সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এলডিপির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আজকের সভায় উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় সিলেটবাসী, সাংবাদিক বন্ধুগণ, নামাজের সময় আসন্ন, এই জন্য সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি সম্মানিত সভাপতির জন্য সময় ছেড়ে দিতে চাই। আপনারা সিলেটের মানুষ, মুক্তিযুদ্ধে জেনারেল উসমানী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিলেটের কিছু ন্যায্য দাবি যুগ যুগ ধরে ঝুলে আছে, বাস্তবায়ন হচ্ছে না। একটা প্রবাসী বহুল এলাকা হিসাবে নামে মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে,
এখনো তা পূর্ণাঙ্গতা পায়নি। আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন। আজকে এখানে দাঁড়িয়ে রাশেদ প্রধান বলে গেলেন ঢাকা থেকে ভালোই রওনা করেছিলেন, কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন। কারণ সিলেটের রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে নাড়াছাড়া হচ্ছে, কিন্তু তার কুল কিনারা হচ্ছে না। আমরা মহান জাতীয় সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢাকা থেকে সিলেট আসলেই তা বোঝা যাবে। আমরা চাই অবিলম্বে 6 লাইনের এই রাস্তা সম্পন্ন করে জনগণকে স্বস্তি দেওয়া হোক। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিনের দাবি ছিল এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি কুড়িয়ে কুড়িয়ে চলছে কেন? এইটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে প্রাণ দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে মাত্র একটা ঘর আর একজন ভিসি, এর বাইরে তেমন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এটাকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়া হোক। আর অনেক দাবি সিলেটবাসীর আছে, তবে আমরা জানি না কার কাছে এই দাবি পেশ করছি। আদৌ তারা এই দাবি বাস্তবায়ন করবে কিনা আমরা তা জানি না। যেহেতু তারা সরকারে আছেন, এই জন্য দাবি পেশ করে গেলাম। আমরা কথা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেন, এই 11 দলকে, ইনশাল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রিয় সিলেটবাসী, শুনেছেন যে আজকের এই বিভাগীয় সমাবেশ আমাদের শেষ সমাবেশ। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোন ধানাই পাড়াই মানি না। সম্মানিত বন্ধুগণ, আমাদের কথা সাফ, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হা বলেছে। 70% মানুষ হা বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফেসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। ভালোই ভালোই আপনারা মেনে নিন। যদি না মানেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াই সিলেটবাসী আপনারা সাথে থাকবেন, থাকবেন সত্যি? আলহামদুলিল্লাহ, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফেসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। আমরা থামব না। মুক্তির মঞ্জিলে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না। আমি জাতীয় নেতৃবৃন্দকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা মূল্যবান সময় কোরবানি স্বীকার করে এখানে এসেছেন। তারা অনুপ্রাণিত করেছেন সিলেটবাসীকে, তারা উদ্বুদ্ধ করেছেন, তারা কথা দিয়েছেন
জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে চলবে। আপনাদের সবাইকে মোবারকবাদ। সভাপতির বক্তব্য শুনে সবাই যাবেন, এর আগে যাবেন না। তিনি আমাদের মধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ, সকলের চাইতে বয়োজ্যেষ্ঠ। তিনি দেখেছেন ব্রিটিশ আমল, দেখেছেন পাকিস্তান আমল, তিনি বাংলাদেশ আমলের রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার কথা শুনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, ঠান্ডার কারণে, গলার ব্যথার কারণে পরিষ্কারভাবে বক্তব্য রাখতে পারছি না। মূল বক্তব্যে আসার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেক কষ্ট করে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়ে আমাদেরকে সাহস যোগানোর জন্য এসেছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা হযরত শাহজালাল ইয়ামানী সাহেবের পুণ্যভূমির সন্তান, হযরত শাহপরানের পুণ্যভূমির সন্তান, এবং আজকে সবচেয়ে আলোচিত নেতা, অত্যন্ত দক্ষ নেতা, জামায়াতে আমির ডক্টর শফিক সাহেব আপনাদের এই সন্তান। মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ ভাইরা যারা কষ্ট করে এই মিটিং এর আয়োজন করেছেন, আমি সভাপতি হিসাবে 11 দলীয় জোটের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আরো একটা সুখবর, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন আপনাদের দেশের জামাই। তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা তখনই সম্ভব যখন দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে। এই জিনিসগুলি কিন্তু নিত্যদিনের ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন বিভিন্ন পদে কাকে পদায়ন করেন তার 20 বছর আগের ইতিহাস গেটে দেখবেন, কিভাবে সে দুর্নীতি করেছে, সে কোন কোন দায়িত্ব পালন করেছে, সে দায়িত্ব পালনের সময় জনগণের সাথে কিভাবে বেইমানি করেছে। এই জিনিসগুলো যদি আপনি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে না দেখেন, তাহলে আপনি বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আপনি বেগম জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান কি জন্য প্রসিদ্ধ হয়েছিল? I, Major Zia, declare myself as a provisional head of the state. তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতির দুর্দিনে জনগণকে দিক নির্দেশনা দিয়ে মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছেন। আপনি দালালদের কথা না শুনে, চাটুকারদের কথা না শুনে, নিজের বিবেক দিয়ে যে সংস্কারের কথাগুলি জনগণ বলছে এই সংস্কারগুলি করেন। আমি দুইটা মিটিংয়ে আগেও বলেছি, একটা বিষয় শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী
একাধারে সংসদের নেতা, একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি 11 দলীয় ঐক্যজোটের সাথে কথা বলেন, বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে তা থেকে মুক্তি দেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে যেরকম ঐক্য, সশস্ত্র বাহিনীতে এরকম নাই। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মানুষের কথা বলে চিন্তা করেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন। মানুষকেও চিরদিন বেঁচে থাকবে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রীর জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায় সেই সংস্কার আপনি করেন। মেহরবানি করেন অন্যের কথায় প্রভাবিত না হয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এখন আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিট গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেন নাই। আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে, আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, 1 দফা 1 দাবি, এই সরকার কবে যাবি, এটা ছাড়া কোনো কিছু রাখবে না। আমাদেরকে ওই জায়গায় ধাক্কা দিয়ে নেবেন না। মেহরবানি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যত দ্রুত সম্ভব আপনার কাজগুলি কণ্ঠকবিহীন করেন এবং সংস্কারগুলি সুন্দরভাবে সংসদের মাধ্যমে পাশ করে দেন। তাহলে দেশে শান্তি ফিরে আসবে। শফিকুর রহমান সাহেব আর নাহিদ, অন্যান্য যারা আছে, তারা সবসময় তো একটা কথাই বলছে, আমরা সরকারকে সাহায্য করতে চাই। তারা তো এটা বলে নাই সরকার আমরা টেনে আসে নামাতে চাই। এখন তো মাঝে মাঝে শুনে আপা আসবে, এখন আপা আসবে, আপার সাথে কি দুলাভাই আসবে কিনা? আপা তো আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সরওয়ার্দী উদ্যানে করতে হবে।
তাহলে এই যে সুন্নতের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, কোরআনে কেন বলে হাত কাটে দেন? কারণ হাত কাটা দেখলে মানুষ মনে করবে এ চোর, অপরাধী, বাকি লোকেরা আর চুরি করবে না, অপরাধ করবে না। আমাদেরকেও শরণার্থী উদ্যানে নিয়ে এই বদমাইশদেরকে পিটাইতে হবে, তাহলে দেশ ঠিক পথে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।